এটাও বলেন। আবার দেখেন বর্তমানে যে দুজন সমন্বয়ক আছেন, যারা সবচেয়ে বেশি নেগেটিভ রোল প্লে করছে আমাদের এগেনস্টে, তার মধ্যে হাসনাত বা সার্জিস। এখানে সার্জিস ও ছাত্রলীগ করতো সরাসরি। ওর বাবা কিন্তু একটা রানিং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলা আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট। আপনি কিভাবে বলবেন তার বাবা আওয়ামী লীগ রাজনীতি করছে? কার মনে কি আছে সেটাকে অন্তর্যামী কেউ না জানার কোনো সুযোগ কিন্তু। যখন দায়িত্বে ছিলাম তখন 2019 সালে আমি দায়িত্ব শেষ করি সেপ্টেম্বরে। তো ওই সময় হাসনাত বা সার্জিস ওরা হচ্ছে সম্ভবত সেকেন্ড ইয়ারে উঠেছে আর কি, মানে ফার্স্ট ইয়ার শেষ করে সেকেন্ড ইয়ারে আসছে। তো এরকম একটা জুনিয়র ছেলেকে চেনার বা জানার কোনো কারণ, সঙ্গত কারণও নেই আমাদের জায়গা থেকে। এবং এখানে শুধু হাসনাত সার্জিস না, আমি সার্জিসকে চিনতাম না কোনো, ওর সাথে আমি পরবর্তী এই রিসেন্ট সময় একটা সেলফি দেখেছি। ওকে আমি আসলে চিন্তা না। ওর বাড়ি যেতে পঞ্চগড়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সাধারণ সম্পাদক ছিলেন তখন সাদ্দাম, ডাক্তার জিএস। তার এলাকার পাশে পাশে বাড়ি হওয়ার কারণে তার সাথে রাজনীতি করতো। এবং সাদ্দামেরও দোষ দিব না, কারণ সার্জিসের বাবা আওয়ামী লীগ পরিবার থেকে বা সরাসরি আওয়ামী লীগ করা লোক, তাকে সাইড দেওয়া এবং ও আপনার ডিবেট করতো, ভালো ডিবেটিং এর ইয়ে ছিল, 21 হলের ডিবেট ক্লাব সভাপতি ছিল। সুতরাং ওকে সুযোগ দেওয়াটা এটা খুব যৌক্তিক কারণে দিয়েছে। কিন্তু পরবর্তীতে যদি এক ধরনের বলবো যে বেইমানি করেছে ছাত্রলীগের সাথে। আর হাসনাতের কথা বলেন, হাসনাতকে আমি চিনতাম না। ওর যখন একটা আপনার জানেন ঢাকা বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন যাবত যে একটা প্রবলেম ছিল যে রেজিস্টার বিল্ডিং এর যে হয়রানিটা দীর্ঘসূত্রিতা হয়, সেটা নিয়ে অনেক দিন ধরে কথা হচ্ছিল। তো ও যখন এই ইস্যুটা নিয়ে আপনার আমরণ অনশনে বসে রেজিস্টার বিল্ডিং এর সামনে, তখন একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে আমি ওকে, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এইভাবে বসছে একটা যৌক্তিক দাবি নিয়ে, আমি সেই দাবির প্রতি সহমর্মিতা জানিয়ে সেখানে গিয়ে সংহত জানিয়েছি। আরো অনেকে জানিয়েছে, আমি জানিয়েছিলাম। যেহেতু ডাকসুর জিএস হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে, তাদের কেউ একজন, যে কেউ, সে যে দলের বা মতের হোক, সে একজন যদি যৌক্তিক কথা বলে, দাবি জানায়, তার পাশে থাকা আমার দায়িত্ব। এবং এই জায়গাটা আমি একটু অ্যাড করতে চাই। দেখেন যে যখন আক্তার হোসেন, বর্তমান যে নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার, আমার ডিপার্টমেন্টের ছোট ভাই, তো ও যখন আপনার এসে আপনার আমি যখন ছাত্রলীগের সেক্রেটারি, তখন একটা প্রশ্ন ফাঁস নিয়ে বি ইউনিটের প্রশ্ন ফাঁস হয়ে গিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। সেই প্রশ্ন ফাঁস নিয়ে আন্দোলন, ও রাজু ভাস্কর্য ও আমরণ অনুসারে বসছে একজন। তো তখন কিন্তু আমি প্রথম গিয়ে সংহত জানিয়েছিলাম যে যেহেতু তখন আক্তার কে বা পরিচয় কে আমি জানি না, দেখা যাচ্ছে একজন শিক্ষার্থী একটা যৌক্তিক কথা বলেছে, একটা আন্দোলন করেছে, যেটা বঙ্গবন্ধুর আদর্শ, যে একজন হলেও সে যদি ন্যায্য কথা বলে, ন্যায্য পক্ষে থাকে, তার পক্ষে থাকো। তো আমি সবসময় সেই চেষ্টাটা করেছি। আমি কোনো ব্যক্তি দেখি নাই, দেখেছি তার কাজটা কি, তার উদ্দেশ্যটা কি। সে যখন বলেছে আমি বলেছি এটা হতো, এবং আমি বলার কারণে ওই সময় ওর পাশে বসেই আমি কিন্তু প্রক্টর স্যারকে ফোন দিয়েছিলাম যে স্যার এটাকে মানতে হবে, এটা যৌক্তিক, পরীক্ষা আবার হতে হবে। এবং আমাদের বা ছাত্রলীগ পরবর্তী সাদ্দামও সংহত জানিয়েছে, এবং আমার এবং সাদ্দামের চেষ্টায় কিন্তু ওই সময় ওই পরীক্ষাটা আবার হয়েছিল, দাবিটা মেনে নিয়েছিল। তো এরপরে আপনার দেখেন হচ্ছে আরেকটা সমন্বয়ের সঙ্গে কাজ করেছে মহিউদ্দিন রহমানের একটা ছেলে। তো ও যখন আপনার এই যে রেলের দুর্নীতি নিয়ে কথা বললো, তখন তো ওর ব্যক্তি পরিচয় কি জানতাম না, ও একজন সাধারণ শিক্ষার্থী। আমি কিন্তু সেখানে গিয়ে এবং পরবর্তী ব্যারিস্টার সুমন ভাই জানেন, আমরা গিয়ে কিন্তু সংহত জানিয়েছি এবং পক্ষে দাঁড়িয়েছে যে 6 দিন বা 7 দিন একটা ছেলে দাঁড়িয়ে আছে। এখানেও আপনি দেখেন যে ও আন্দোলন করছে 6 দিন 7 দিন, ও বসে আছে রেল স্টেশনে, একটা ছেলে, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ও বিভিন্ন ধরনের কর্মকাণ্ড করছে। একজন রেল থেকে একজন প্রতিনিধি গিয়ে কিন্তু সাথে কথা বলে নাই, একজন এনএসআই, একজন ডিজিএফআই অথবা যে কোনো প্রতিনিধি রাষ্ট্রের গিয়ে কিন্তু কথা বলে নাই, বাবা যে কি হয়েছে, ঠিক আছে এটা আমি পার্সু করি, এটাকে বসে সমাধান ব্যবস্থা করি। তা আমরা যখন গেলাম, যখন স্পার্ক করলো, তখন কিন্তু আসলো। তো এইভাবে কে ব্যক্তি নামের সাথে আমার কোনো সংশ্লিষ্টতা নাই। আমি আগে বলছি, আপনি এখানে হাসনাত বলেন বা রনি বলেন বা যে যাদের কথা বললাম আক্তার, এরা যখন ন্যায্য কথা বলছে, আমি এই দাবিগুলা, এই চেষ্টা যদি আমাদের ছাত্রলীগের একজন কর্মীর পক্ষ থেকে আসতো, আমি অনেক বেশি খুশি হতাম। যে ছাত্রলীগের, কারণ গভর্নমেন্টে থাকলে, গভর্নমেন্টের সঙ্গে সংশ্লিষ্ট আছে, তাদের তো উচিত যে কোথায় কোথায় কি অসঙ্গতি, কি সমস্যা, সেগুলো নিয়ে কথা বলে, সেটা আওয়াজ তৈরি, দাবি জানাই। তো ওরা এগুলো যে জানি যে ওরা ষড়যন্ত্র করবে, এটা আপনি জানেন, আমি জানি, আমরা সবাই জানি, সারা বাংলাদেশ এটা জানা, যে ওরা চেষ্টা করবে, অতীতেও করেছে। তো সেই যখন আমরা জানি যে আমার প্রতিপক্ষ এখানে একজন দুজন না, এখানে বড় একটা বৃহৎ শক্তি, এখানে বিএনপি আছে, জামাত আছে, আর অনেকগুলো অপশক্তি আছে, যারা বারংবার চেষ্টা করে যে কোনো একটা মাধ্যমে ষড়যন্ত্র করে আমাদের বিপদে ফেলার। তো আমরা কেন সেই সুযোগটা দিব, কেন সেই জায়গাটা আমি শুরুতেই কেন সেটাকে শেষ করার জন্য চেষ্টাটা করব না? এটা হচ্ছে আমার আফসোসের জায়গা, কষ্টের জায়গা, হতাশার জায়গা।
এবং তাদের একটা ভালো মানুষের মুখোশ ছিল, যে মুখোশটা এই 5 মাসে খুলে গিয়েছে। আমি স্পষ্ট বলতে চাই যে এটা মানুষও বুঝতে পেরেছে। বিগত 5 মাসে আমি যদি বলি যে আওয়ামী লীগের কিছুই করতে হয় নাই, আওয়ামী লীগের যে কতটা সঠিক ছিল, এবং আওয়ামী লীগ যে আসলে অ্যাকচুয়ালি মন্দের ভালো এবং ভালো বিকল্প বেটার অপশন, সেটা কিন্তু ইতিমধ্যে প্রমাণিত। বিগত 5 মাসে কমপক্ষে আমার দৃষ্টিতে নির্মোহভাবে যদি বলি 25 থেকে 30% আওয়ামী লীগের জনসমর্থন ভোট বেড়েছে। মানুষ বলছে আগে ভালো ছিলাম, এবং তারা মিন করে এটা বলছে। আজকে সারা দেশে যে অনিয়ম, দুর্নীতি, কমপ্লিট ললেসনেস চলছে, আজকে একটা পরিবার সন্ধ্যার পরে বেরোতে পারে না, ভয় পায়। তারা জানে যে গেলে ছিনতাইকারী ধরবে, না হলে আমি লুটপাটের শিকার হব, কোনোভাবে আমি এমন একটা পরিস্থিতি হবে, এবং সেটা আমি প্রতিকার পাবো না। প্রতিকার না পাওয়া যে অনাস্থাটা সৃষ্টি হয়েছে, এটা সর্বোচ্চ। এবং আপনি দেখেন যে মরার উপর খাড়া ঘায়ের মধ্যে এমনিতেই মুদ্রাস্ফীতি, সেখানে আপনার এই যে এই রিসেন্ট 15% মানে ভ্যাট চাপিয়ে দেওয়া হলো। তো এরকম আত্মঘাতী, জনবিচ্ছিন্ন বা জনবিরুদ্ধ সিদ্ধান্ত একটার পর একটা তারা নিচ্ছে মন মতো করে। তারা কোটার জন্য আন্দোলন করে, তারা বারংবার সেই কোটাকেই আবার এস্টাবলিশ করছে তাদের মন মতো করে। তারা বলছে যে 86,000 তখন বলেছিল, এখন হয়তো বা লাখ ছাড়িয়ে গেছে। তারা চাকরি দিয়েছে, কোথায় দিয়েছে, কাকে দিয়েছে কেউ জানে না, কিভাবে দিয়েছে কোন ধরনের জবাবদিহিতা বা বালাই নেই, যেটা কোনোদিন হয় নাই। আমাদের শ্রদ্ধেয় আমার ডিপার্টমেন্টের টিচার আসিফ নজরুল স্যার তিনি বলেছিলেন যে এক সাংবাদিক রোজিনার বাক স্বাধীনতা নাকি কি বলে সমস্ত রাষ্ট্রের গোপনীয়তা হচ্ছে গুরুত্বপূর্ণ, তিনি স্ট্যাটাস দিয়েছিলেন। তো সেই সাংবাদিকরা আজকে সেই সচিবালয়ে, যেখানে গোপনীয়তা রাখার জন্য তারা সাংবাদিক প্রবেশ নিষিদ্ধ করে দিলেন, যেখানে আপনি বলা হচ্ছে যে তারা রিপোর্ট দিচ্ছে আগুন লেগেছে শর্ট সার্কিট থেকে, বা কারো দোষ নাই, সেখানে আবার সাংবাদিককে ঠিকই। কিন্তু তাহলে বোঝা যাচ্ছে যে এই সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ডটা বাতিল করার জন্য, তাদের মন মতো সাংবাদিক দিয়ে সচিবালয়ে ভরানোর জন্যই তারা আগুনটা লাগিয়েছিল, অথবা তাদের দুর্নীতি আড়াল করার জন্য। এরকম বহু ঘটনা যেটা তারা চেষ্টা করেছে ঢাকার, শাক দিয়ে মাছ ঢাকতে পারে নাই। সবকিছু কিন্তু জনগণের কাছে স্পষ্ট হয়ে যাচ্ছে, যে যেটা বলা হচ্ছে এনজিও সরকার, বা যেমন খুশি তেমন সাথে সরকার, যেভাবে মন চায় তারা সেভাবে চালাচ্ছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে একজন এনজিওর মাস্টার, যিনি শুধু মহাজন বলা হয়, তার কোন রকম পূর্ব অভিজ্ঞতা নাই, তিনি অন্য সেক্টর ভালো হতে পারেন, কিন্তু তিনি আজকে নিজে বলছেন যে আমার তো অভিজ্ঞতা নেই, আমি তো বুঝি না, আমি জানি না, আমি তো পারি না, আমি কেন এখানে আসলাম। এই যে ডেকে নিয়ে আসা হয়েছে, সে তো আসতে চান নাই, মানে তাকে তো ডেকে নিয়ে আসা হয়েছে, জাতির প্রয়োজনেই তাকে আনা হয়েছে। সবচেয়ে বড় হচ্ছে জাতির প্রয়োজন তো সে ফুলফিল করতে পারছে না। সবচেয়ে বড় কথা, এটা তো ভাই ছেলে খেলা না, এটা তো মঞ্চ নাটক না। আপনি একটা দেশের ভাগ্য নিয়ে, যে মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলছেন। এর চেয়ে আপনারা ঠিক আছে আমলে কি সরিয়ে দিয়েছেন, জাতীয় সরকার করতেন, তাও তো একটা মন্দির ভালো হতো। রাজনৈতিক লোক দিয়ে আজকে দেশ চালা, দেশের যে দুর্দশা, আজকে বাংলাদেশকে মাননীয় প্রধানমন্ত্রী দেশ শেখ হাসিনা, হ্যাঁ দুর্নীতি হয়েছে, অনিয়ম হয়েছে, সেটা নেত্রী করেন নাই, আশেপাশের লোক করেছে, হয়তোবা অবশ্যই হয়তোবা না করেছে, আমি ধরে নিচ্ছি। তো সেই কারণে মানুষের খুব কষ্ট আছে, দুর্দশা হয়েছে। কিন্তু এর মাঝখানে যে হাজার হাজার উন্নয়ন কাজ হয়েছে, মোটা দাগে যেগুলো সুফল সাধারণ মানুষ পাচ্ছে, মানুষ বলছে। সেদিন আসিফ নজরুল স্যার বললেন যে 15 বছর উন্নয়নের গাল গল্প দেওয়া হয়েছে। হ্যাঁ, এটা ফাঁপা বা কল্পনা মিথ্যা, এগুলা বয়ান মিথ্যা। আমি দেখলাম ডিবিসির একটা নিউজ, সেখানে হাজার হাজার কমেন্টস, প্রত্যেকটা কমেন্টস আওয়ামী লীগের পক্ষে, তাদের বিপক্ষে, সাধারণ মানুষের কমেন্টস। তো সত্যটা বললে কিন্তু মানুষ, বা মিথ্যা বললে মানুষ কিন্তু বুঝতে পারে, তারা কিন্তু ভালো পার্থক্য বুঝতে পারে। সুতরাং আওয়ামী লীগ যে কাজগুলো করেছে, যে অর্জনগুলো করেছে, এই 5 মাসে কিন্তু একটা ইটও তারা গাঁথতে পারেনি বা চেষ্টা করেনি। বরঞ্চ আওয়ামী লীগ বছরের প্রথমে বই দিত, তারা একটা বাচ্চাদের বইটা বন্ধ দিতে পারেনি। এতটা অযোগ্য অথর্ব এই সরকার। সুতরাং এদের একটা কোনো সাংবিধানিক ভিত্তি নাই, একটা তাদের কোনো বেস নাই। আমি মনে হয় যত দ্রুত সম্ভব কালকে সকালে তাদের দায়িত্ব ছেড়ে দিয়ে, মাপ চেয়ে, নাকে খত দিয়ে চলে যাওয়া উচিত। কারণ তারা আলটিমেটলি তারা এটাকে নিয়ে ছেলে খেলা করছে। এই যে সরকারের পৃষ্ঠপোষকতায় আমরা দেখছি যে রাজনৈতিক দল গঠনের চেষ্টা চলছে, তো এই ধরনের কিংস পার্টির কি বাংলাদেশে রাজনীতিতে আপনি ভবিষ্যৎ দেখেন? দেখুন, যেমন আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা মরহুম জিয়াউর রহমান, তিনিও কিন্তু একটা কিংস পার্টি করেছিলেন, হ্যাঁ, তার শাসনের অবশ্যই। কিন্তু তার যে বিচক্ষণতা ছিল, উইথ ডিউ রেসপেক্ট আমি এটা বলবো, তার যে প্রজ্ঞা ছিল, বা তার যে সেইটার তো 100 ভাগের 1 ভাগ আমি এই 5 মাসে এদের মধ্যে কারো মধ্যে দেখি নাই। যেখানে 2006 সালে, আজ থেকে আপনার 18 বছর আগে চেষ্টা করে
চেষ্টা করে ব্যর্থ হয়ে মানে কান ধরে ইউনূস সাহেব বিদায় নিয়েছিলেন, তার এই নাগরিক শক্তি আইন পারবো না বাবা, আমার দ্বারা সম্ভব না। তো সেই চেষ্টা যে 18 বছর পর আবার হয়, তো জিয়াউর রহমান আর তারা তো এক জিনিস না। তিনি ওই প্রেক্ষাপটে তিনি সেটাকে করে বিএনপিকে এস্টাবলিশ করে ফেলেছেন। তো সেই জায়গাটা আমি মনে করি যে বর্তমান যারা আছেন, ঠিক আছে, সেটা ওটা মর্নিং শোজ দ্য ডেজ, তাদের পক্ষে এটা সম্ভব হবে বলে আমি মনে করি না। তাদের সেই গ্রহণযোগ্যতা, হ্যাঁ মানুষ তাদেরকে ভালো মানে আওয়ামী লীগের বিকল্প হিসেবে, যেহেতু বিএনপি বা জামাতকে মানুষ বিকল্প মনে করে না, তো মনে করেছিল অন্য একটা দল কিছু এসে যে আওয়ামী লীগ মন্দের ভালো, তার চেয়ে ভালো কেউ করে কিনা, হ্যাঁ তার চেয়ে একটু ভালো হয় কিনা, যে বিএনপি জামাতের চেয়ে আওয়ামী লীগ ভালো, কিন্তু আওয়ামী লীগের চেয়ে ভালো কাউকে পায় কিনা, এই আশায় বুক বেঁধে একটা সার্টেন বড় অংশের মানুষ কিন্তু এই শিক্ষার্থীদের প্রতি ভরসা করে তাদেরকে ভালোবেসে ম্যান্ডেট দিয়ে কিন্তু নিরঙ্কুশ সাপোর্ট দিয়েছিল। আপনি দেখেন যে বাচ্চা ব্যাংক ভেঙে টাকা নিয়ে আসে, সেই টাকা তারা 9-6 করে সেই টাকার সঠিক ব্যবহারটা তারা করতে পারলো না, বন্যার সময় করতে পারে নাই, আলটিমেটলি সেটাকে এক ধরনের তসরুপ হয়ে গেল। এরকম পরবর্তী কন্টিনিউয়াসলি স্টেপ বাই স্টেপ তারা তাদের যে ক্রেডিবিলিটি জায়গাটা কিন্তু তারা মানে প্রমাণ করতে পারে নাই। ফলে সমন্বয়কটাকে এখন মানুষ গালি হিসেবে নিচ্ছে বা তাদেরকে এক ধরনের ট্রলিং শিকার তারা হচ্ছে, এটা তাদের কারণে হচ্ছে, এটা কিন্তু আমাদের কিছু করতে হয়নি বা অন্য কারো করতে হয়নি, তাদের কর্মকাণ্ডের কারণে বিতর্কিত একটা স্টেপ নিচ্ছে, হুট করে একটা কথা বলছে, তাদেরকে মানুষ নতুন দিনের আলোকবর্তিকা মনে করেছিল, তারা এখানে পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, কবর দাও, ছিঁড়ে দাও, মেরে দাও, এই ধরনের অ্যাপ্রোচ ল্যাঙ্গুয়েজ ইউজ করছে, যেটাকে মানুষ সাধারণ মানে এক সভ্য সমাজ কোনোভাবে গ্রহণ করছে না। ধরনের বাস্তবতা বিবর্জিত কাজগুলো করে কিন্তু আলটিমেটলি আমাদের পুরো জাতিকে, তারা এখন সরকারে আছে, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে, পুরো জাতিকে বিপদে ফেলছে। হ্যাঁ, আজকে আপনি যতগুলো আপনার বৈশ্বিক মানদণ্ড আছে, আজকে পাসপোর্টের আপনি দেখলেন 3 ধাপ নিচে নেমেছে, মানে শক্তিশালী পাসপোর্টের তালিকায়। অনেক দেশে আমাদের পাসপোর্টের যেখানে আগে ভিসা লাগতো এখন ভিসা লাগছে, বা অনেক ভিসা দিচ্ছে না। এই যে কাজগুলো হচ্ছে, এটা কিন্তু আমাদের এই সমস্ত হটকারী কর্মকাণ্ডের কারণে, যে দেশের গভর্নমেন্ট স্টেবল না, সেখানে সাধারণ মানুষের প্রতি মানুষের নেতিবাচক ধারণা সৃষ্টি হবেই। এবং প্রতিনিয়ত এমন যে কাজগুলো হচ্ছে, দেখেন আজকে জাজিরাতে একজন ওসিকে আমার ধারণা তাকে মেরে ফেলা হয়েছে, তাকে গলায় ফাঁস দিয়ে জানলার সামনে ঝুলে দেওয়া। এমন কোন দিন নাই যেদিন আপনার 10টা-20টা এরকম শুধু নর্মাল মার্ডার না, সিভিয়ার নৃশংস হত্যাকাণ্ডের খবর আমরা পাচ্ছি না, ধর্ষণের খবর পাচ্ছি না, এবং সেগুলো বিচার হচ্ছে না। দেখেন আজকে যে আমাদের সিরাজগঞ্জের, আপনি মনে করেন শেয়ার দিয়েছিলেন, সিরাজগঞ্জের জেলা বিএনপির সাধারণ সম্পাদক কি দম্ভ নিয়ে বলছেন যে এনায়েতপুরে 15 জন পুলিশ হত্যা করে তারা পুলিশের মেরুদণ্ড ভেঙে দিয়েছেন। তাহলে আপনি স্টিল বুঝতে পারছেন যে ওই আন্দোলনটা শান্তিপূর্ণ ছিল বা একটা যৌক্তিক আন্দোলন ছিল। এবং আওয়ামী লীগের, আমি একটু প্রতিনিধিকে বলি, তারা কিন্তু ঠিক আছে সামনে গিয়ে করতে পারে নাই, কিন্তু তারা কিন্তু পরের দিনই আদালতে কিন্তু তারা মানে অ্যাপিল করেছে যে এই কোটার বিপক্ষে, মানে গভর্নমেন্টের সদিচ্ছা কিন্তু ছিল পুরোপুরি, তারা চেষ্টা করেছে এবং 7% নামিয়ে নিয়ে আসছে। কিন্তু কখনোই কিন্তু কোটা নিয়ে আজকে এর মধ্যে ঢুকে তারা যেভাবে পুলিশকে একদম প্রি প্ল্যান করে পুলিশকে হত্যা করলো, যেভাবে তৃতীয় পক্ষ ঢুকে সাধারণ শিক্ষার্থীদেরকে মারলো, এটা কিন্তু অনেকটাই স্পষ্ট। তাদের মানে প্ল্যানটাই ছিল এটা, যে আওয়ামী লীগকে সরকার থেকে সরানো এবং এই দায়টা আওয়ামী লীগের উপর চাপিয়ে দেওয়া। সেটা কিন্তু যত দিন যাচ্ছে তত স্পষ্ট হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী তখন বলছিলেন যেখানে সাধারণ শিক্ষার্থী খুব কম, এখানে দায়িত্ব যারা আছে শিবির এবং ছাত্রদল, আলটিমেটলি এখন সব প্রমাণিত হয়ে গেল। দিনের আলোর মতো মানুষ হচ্ছে পরিষ্কার। সুতরাং আমি বলবো যে আরো যত দিন যাবে মানুষ বুঝতে পারবে যে আওয়ামী লীগ সঠিক ছিল। মানুষ কিন্তু দিন শেষে আমি বলবো যে আওয়ামী লীগকে চায়, আওয়ামী লীগকে ভালোবাসে, আওয়ামী লীগকে চায়, কিন্তু তারা পরিশুদ্ধ আওয়ামী লীগকে চায়। তো এইটা আওয়ামী লীগের জন্য একটা সুযোগ। আমি বলবো যে এই সুযোগটা আওয়ামী লীগকে অবশ্যই কাজে লাগানো উচিত। যে তাদের যে লুপহোলস গুলো ছিল, সে কারণে যেসবগুলো স্পেসিফিক রিজনে মানুষ তাদের মধ্যে ক্ষুব্ধ ছিল, যেটাকে সফল করেছে, তো সেখানে তাদের মন মতো তাদের সেখানে বিএনপি কিন্তু অনেক ক্ষেত্রে স্পেস পাচ্ছে না। তারা যেভাবে চাচ্ছে, যে ডিজাইনে চাচ্ছে, সেই ডিজাইনেই সেই ফরমায়েশে এই সরকার চলছে। তো সেটা সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে আমাদের মহান মুক্তিযুদ্ধের পুরো যে সেন্টিমেন্টটাকে বিতর্কিত করার চেষ্টা করা তাদের এজেন্ডাকে দিয়ে কন্টিনিউয়াসলি হচ্ছে, একটার পর একটা। আপনি কোনটা থেকে কোনটা বলবেন? আজকে আমাদের জাতীয় সঙ্গীত চলে যাচ্ছে পাঠ্যপুস্তকের শেষে, এটা জাতীয় পতাকা চলে যাচ্ছে শেষে, এটা মানার মতো ঘটনা। এরকম বহু ঘটনা তারা ঘটছে। জয় বাংলাকে তারা নিষিদ্ধ করে দিচ্ছে, বাতিল করে দিচ্ছে, বহু ঘটনা এরকম কন্টিনিউয়াসলি তারা করে যাচ্ছে। তো এইটাকে তারা একই সঙ্গে দুইটা কাজ করছে। একটা হচ্ছে মানে 71-এর তাদের যে ভুলটাকে, সেই ভুল স্বীকার না করে সেটাকে তারা সঠিক করার জন্য, যেটা আদতে কখনো সফল হয় না, 53 বছর হয় না, সামনেও হবে না, সেই চেষ্টাটা তারা করছে।
মুক্তিযুদ্ধকে বিতর্কিত করা, মুক্তিযুদ্ধের বিকৃতি করা, এবং বর্তমানে যাদেরকে দিয়ে আপনার এই যে দেখেন আমাদের শ্রদ্ধেয় উপদেষ্টা রেজাউল হাসান, তিনি একজন স্বীকৃত যুদ্ধাপরাধীর সন্তান। এরকম এই সরকারের সাথে সংশ্লিষ্ট যারা আছেন তাদের ব্যাকগ্রাউন্ড আপনি যদি খুঁজেন, গুম কমিশনে যে আছেন তার বাবা কিন্তু মানে আপনার এই শান্তি কমিটিতে ছিলেন। তো এরকম সরাসরি যুক্ত মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি, তারা তাদের ফরমায়েশি একটা অংশ তাদের মন মতো চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, যেটা বাংলাদেশের মানুষ কখনোই গ্রহণ করবে না, এমন এটা সফল হবে না। ধরেন তারা যে কাজগুলো করছে, যেভাবে করছে, ৭২ সংবিধানকে ছুটে ফেরত যাচ্ছে, এটা কিন্তু বাংলার মানুষ এখন সচেতন, এখন তারা জানে, তারা বুঝতে পেরেছে তারা কি ভুল করেছে। এই একটা সাধারণ সরল একটা কোটা আন্দোলনে শিক্ষার্থীদেরকে মুক্তিযুদ্ধ তাকিয়ে তারা সাপোর্ট দিয়ে তারা দেশের কত বড় ক্ষতি করেছে এটা কিন্তু অধিকাংশ মানুষ অনুধাবন করতে পারছে। সুতরাং তাদের এই সাধারণ সচেতন মানুষের মানে তাদের প্রতিবাদে, তাদের লেখনীতে, তাদের কর্মাচরণের মাধ্যমে কিন্তু তারা বয়কট হয়ে যাবে, এবং এই ধরনের, এবং তারা সংস্কারের যে কাজগুলো করছে অধিকাংশ কিন্তু আলোর মুখ দেখছে না। আপনি দেখেন যে সংস্কারের যে সত্যিকারের সংস্কার, তাদের মন মতো তাদের সুবিধার সংস্কার তারা করছে, যেটা যে কোনো রাজনৈতিক সরকার আসলে চাইলে 1 মিনিটে সব বাতিল করে দিতে পারে। তাহলে সংস্কারটা করে আসলে কি লাভ হচ্ছে বা কিভাবে হচ্ছে সেটা আমরা বুঝতে পারছি না। আমার মনে হয় না ইট উইল ওয়ার্ক। সকাল থেকে তো এরকম একেবারে কি হবে, যেহেতু আমাদেরকে আসলে রাজপথে নামার ক্ষেত্রে জানেন যে এমবার্গো ছিল, তো সেখানে সব মানে হঠাৎ যখন একদম অলনের সাডেন এরকম একটা পরিস্থিতি হলো, সেখানে আমি সহ সবাই আসলে আমাদের নেতা কর্মীরা সবাই কিংকর্তব্য বিমূঢ় হয়েছিল, কিভাবে কি করবে, কারো কাছে কোনো হিন্টস ছিল না। তো প্রথমে যেটা হয়েছে, আমার বাসা যেখানে হাতিরপুল এলাকাতে আমি থাকি প্রায় 8 বছর ধরে, তার পাশেই বাজার আমার একটা অফিস ছিল, এটা আমার একদম রাজনীতি আসার আগেই নেয়া। সেই অফিসটা সামাজিক সংগঠন, যেটা বলেছি আমি করি, টিম পজিটিভ বাংলাদেশ। দেখেন যে সেই অফিসটা থেকে হাজার হাজার না লাখ লাখ মানুষ আগে পরে বিগত 4-5 বছরে সহায়তা পেয়েছে করোনা দুর্যোগ থেকে, যেখানে সহায়তা করার ক্ষেত্রে কে বিএনপি কে জামাত কখনোই সেটা দেখা হয়নি। মানুষ দেখা হয়েছে, কার সমস্যা সেটা দেখা হয়েছে, কোনো রাজনৈতিক পরিচয় না, শতভাগ অরাজনৈতিক একটি অফিস, সবার জন্য উন্মুক্ত ছিল। সেই অফিসটি সবার প্রথমে আক্রান্ত হলো, সেখানে লুটপাট করে সবকিছু ভাঙচুর করে সব নিয়ে যাওয়া হয়েছে। একেবারে আমার যা ছিল, কম্পিউটার থেকে শুরু করে ল্যাপটপ, আমার এসি, ফ্রিজ, যা টিভি এবং আসবাবপত্র সব চুরমার করে ফেলা হলো। তা আমি ওখানে থাকলে তো আমার অবস্থা কি হতো সবাই জানেন। এরপরেই তারা একটা বড় বৃহৎ অংশ আমি যে বাসায় থাকি, আমি সেটটা হয়েছি, এটা হচ্ছে যে আমাকে টার্গেট করে তারা গিয়েছিল, কিন্তু আমাদের ভবনটা যেহেতু আপনার প্রায় 150 ফ্ল্যাট, এটা সুরক্ষিত, প্রায় 14-15 জন গার্ড আছে নিচে। তো ওইখানে যখন তারা যাচ্ছে, তারা 30 থেকে 35 জন ছিল, তখন আমি সেই খবরটা পেয়েছি, এবং আমার যে টপ ফ্লোরে রাখা ছিল, আমি ছাদ দিয়ে পাশের বিল্ডিং এ চলে গিয়েছিলাম। আমাকে চেষ্টা করেছিলাম, আক্রান্ত হয়নি। ওইখান থেকে তারা এটাকেই আসলে প্যানিক ছড়ানোর জন্য এটা ছড়িয়ে দিয়েছিল যে আক্রান্ত হয়েছে। আমি সেভ হয়ে গেলাম, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে দ্বিতীয় জীবন দিয়েছেন, আমি সেভ হয়ে গিয়েছিলাম। এবং টার্গেট করে তারা চেষ্টা করেছিল একাধিকবার, কিন্তু আমি ধন্যবাদ জানাই আমাদের যারা মালিক সমিতি রয়েছে এবং যারা বাসিন্দা ছিলেন, তারা এটা প্রতিরোধ করেছেন। তারা বলেছেন যে এখানে ধরনের কিছু করা যাবে না, তিনি নেই, চলে গেছেন। আমি যখন বের হয়ে গেছিলাম পাশের ভবন গিয়ে, আল্লাহ আমাকে সেভ করে দিয়েছে আর কি।